ঘাতক সোহেল এবং তার স্ত্রীর জেলখানার মধ্যেরই সমস্ত গোপন চাঞ্চল্যকর তথ্য বের হয়ে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ রামিসার অভিযুক্ত সেই দুই আসামি স্বামী স্ত্রীর কার্যকলাপ দেখে অবাক হয়ে গেছে। রামিসার বাবা শুধু বলতেছে, আমি আমার মেয়ের বিচার কার্যকর দেখতে চাই। 1,60,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেছেন মঈন খান। সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার বলেছেন জামাতের আমির। সরকার 4 মাসে দেশকে আরো 1 লাখ কোটি টাকা ঋণের জালে বেঁধেছে বলেছেন আক্তার হোসেন। হামে 300 শিশুর মৃত্যু, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে বললেন শফিকুল ইসলাম মাসুদ। সর্বশেষ জানবেন আবারও নতুন করে আলোচনায় এসেছে রামিসার ঘটনা, কেন সেই আসামিদের বিচার কার্যকর করতেছে না সরকার। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। একটি ফুটফুটে নিষ্পাপ প্রাণকে অকালে ঝরিয়ে দেওয়ার সেই নিকেশ কালো অধ্যায়ের কথা হয়তো দেশবাসী আজও ভুলে যায়নি। ছোট্ট রামিসার উপর নেমে আসা সেই পৈশাচিক বর্বরতা এবং তার জীবনের আলো চিরতরে নিভিয়ে দেওয়ার দায়ে আদালতে যে সর্বোচ্চ শাস্তি দিয়েছিলেন, সেই দণ্ড মাথায় নিয়ে এখন কারাগারে অন্ধ প্রকোষ্ঠে বন্দী রয়েছেন মূল হোতা সোহেল এবং তার স্ত্রী। একদিকে যখন দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট এ সর্বোচ্চ দণ্ড থেকে রেহাই পেতে আসামি পক্ষের আপিল প্রক্রিয়া চলছে, ঠিক তখনই কারাগারের ভেতর থেকে সামনে এসেছে এক অবিশ্বাস্য ও নজিরবিহীন ঘটনা। আইনের কঠোর বেড়াজার আর বন্দি জীবনের নিয়মের তোয়াক্কা না করে শুরুতে এই দম্পতি কারা কর্তৃপক্ষের কাছে এক বিশেষ আকুতি জানায়। আইনি মারপ্যাচ আর মানবাধিকতার এক অদ্ভুত সুযোগ নিয়ে প্রথমে তাদের আলাদা সেলে রাখা হলেও পরবর্তী তাদের অনুরোধে স্বামী স্ত্রীকে একই সঙ্গে রাখার ব্যবস্থা করা হয়। কিন্তু ঘটনার নাটকীয়তা এখানে শেষ নয়। 4 দেয়ালের ভেতরে একসঙ্গে থাকার পর এবার তারা দাবি তুলেছে স্বামী স্ত্রীর স্বাভাবিক দাম্পত্য অধিকার খাটানোর। কারাবিধির সমস্ত নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে লোহার ছলাকার পেছনের তারা সংসার পাতার এই চরম আবদার তুলেছে, যা খোদ কারা প্রশাসনকেও বড়সড় ঝাঁকুনি দিয়েছে। কারাগারের অন্দরের এই চাঞ্চল্যকর আবদার ও আইনগত জটিলতা নিয়ে অবশেষে মুখ খুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারের উচ্চ পর্যায় থেকে অন্তত গুরুত্বের সাথে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী খুব শীঘ্রই এই বিষয়ে একটি চূড়ান্ত ও কঠোর ঘোষণা দিতে যাচ্ছেন। জানা গেছে জঘন্যতম অপরাধে দণ্ডিত আসামিদের ক্ষেত্রে কারাগারের ভেতরে এই ধরনের কোনো সুযোগ বা অধিকার দেওয়ার কোনো অবকাশ নেই। এই মর্মেই নতুন নির্দেশনা জারি ও তা অবিলম্বে কার্যকর করা হবে। অপরাধের চূড়ান্ত শাস্তি ভোগ করতে আসা বন্দীদের এমন আবদার যে কোনোভাবেই বরদাস্ত করা হবে না, স্বরাষ্ট্রমন্ত্রীর আসন্ন এই ঘোষণার তারই কড়া বার্তা মিলতে যাচ্ছে। সংস্কার ও সুশাসনের প্রত্যাশা পূরণ করতে পারেনি সরকার বলেছেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা নিয়ে মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, সরকার তা পূরণ করতে পারেনি। অতীতে যে শাসন ব্যবস্থা ফ্যাসিবাদের জন্ম দিয়েছিল, তার মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখা হয়েছে, ফলে জাতীয় জীবনে নতুন করে সংকট তৈরি হয়েছে। শফিকুর রহমান বলেন, অভ্যুত্থানের পর মানুষ বিশ্বাস করেছিল ত্যাগ ও রক্তের বিনিময়ে এই বাংলাদেশ একটি মৌলিক পরিবর্তন আসবে। দীর্ঘ সংলাপের পর যে সংস্কার সনদ তৈরি হয়েছিল, তার উপর গণভোট অনুষ্ঠিত হলেও জনগণের দেওয়া রায় বাস্তবায়ন করা হয়নি। যেসব রাষ্ট্রীয় কাঠামোর কারণে অতীতে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, সেগুলো অপরিবর্তিত রাখা হয়েছে। তিনি বলেন, নির্বাচনের আগে সরকারি দল ও বিরোধী দল উভয়ই গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সরকার এখন সে প্রতিশ্রুতি থেকে সরে এসেছে। এ কারণে জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছিল। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জামাতের আমির বলেন, খুন, ধর্ষণ, সন্ত্রাস ও জুলুম নিপীড়ন বেড়েই চলছে। মানুষের জানমাল ও সন্ত্রাসের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকা সত্ত্বেও অপরাধ নিয়ন্ত্রণ কার্যকর অগ্রগতি নেই। এ সময় সরকারের প্রতি দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। বলেন, বিরোধী দল হিসেবে জনগণের স্বার্থ বিরোধী যে কোনো সরকারি পদক্ষেপের প্রতিবাদ করা হবে, প্রয়োজন হলে তা প্রতিরোধ করা হবে। এই আন্দোলন সংসদের ভেতরে ও বাইরে সমান্তলে চলবে।
1,60,000 কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলেছেন মঈন খান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের সংসদ সদস্য ডক্টর মঈন খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের জন্য রাজনীতি করেন। দীর্ঘ 17 বছর পর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। ডক্টর মঈন খান বলেন, জনগণের সমর্থন ছাড়া শুধুমাত্র গায়ের জোর বা বন্দুকের জোরে কোনো সরকার টিকে থাকতে পারে না। আপনারা দেখেছেন আওয়ামী লীগ তথা স্বৈরাচারী সরকার এবং তাদের নেতারা কিভাবে লাখ লাখ কোটি টাকা লুটপাট ও বিদেশে পাচার করেছে। প্রায় 1,60,000 কোটি টাকা দেশের বাইরে পাচার করা হয়েছে। এই অর্থ বিদেশে পাচার না হলে তা দেশের মানুষের উভয়নেই ব্যয় করা যেত। পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রাকিন মাসরুন খান সহ পুলিশ থানার ওসি শাহেদ আলী মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভুইয়া মিল্টন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকার 4 মাসে দেশকে আরো 1 লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে বলেছেন আক্তার হোসেন। রংপুর 4 আসনের এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের মাত্র 4 মাসের মধ্যে দেশকে আরো 1 লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধে ফেলেছে। আক্তার হোসেন বলেন, সরকার দায়িত্ব গ্রহণের সময় দেশের মোট ঋণের পরিমাণ ছিল প্রায় 23 লাখ কোটি টাকা, কিন্তু মাত্র 4 মাসে তা বেড়ে 24 লাখ কোটি টাকায় পৌঁছেছে। অর্থাৎ এ সময়ের মধ্যে দেশকে আরো 1 লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করতে হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় প্রকাশিত শ্বেতপত্রে $240 বিলিয়ন বা প্রায় 30 লাখ কোটি টাকা বিদেশে পাচারের কথা উল্লেখ করা হয়েছে। এতে বিপুল অর্থ পাচারের ফলে দেশের অর্থনীতি কার্যরত একটি খালি পাত্রে পরিণত হয়েছে। খেলাপি ঋণের প্রসঙ্গ টেনে আক্তার হোসেন বলেন, দেশের বিপুল পরিমাণ অর্থ খেলাপি ঋণ হিসেবে আটকে হয়েছে। এমনকি এই সংসদের 2 জন সদস্যও এখনো শপথ নিতে পারেননি, কারণ তারা খেলাপি ঋণ সংক্রান্ত মামলায় আদালতে জটিলতার মধ্যে রয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে সরকারি দলের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি। খেলাপি ঋণের এই পরিস্থিতি দেশের অর্থনীতিকে পঙ্গুত্বের দিকে ঠেলে দিয়েছে। এনসিপির এই সংসদ সদস্য বলেন, বর্তমানে মুদ্রাস্ফীতি প্রায় 10% কাছাকাছি রয়েছে। অন্যদিকে জিডিপি প্রবৃদ্ধির হার 4% সামান্য বেশি। এমন পরিস্থিতিতে সরকার নতুন বাজেট ঘোষণা করেছে। সরকার দাবি করেছে বাজেটের পর দ্রব্যমূল্য বাড়েনি, কিন্তু বাস্তব বাজেট ঘোষণার আগেই গত 3 মাসে 2 দফা বিদ্যুৎ ও জ্বালানি দাম বাড়ানো হয়েছে। এর ফলে পরিবহন ও উৎপাদন ব্যয় বেড়ে সব ধরনের পণ্যের দাম প্রভাব পড়েছে বলে মন্তব্য করেন তিনি। আক্তার হোসেন বলেন, সরকার আইএমএফ ও বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিতে চাইলেও প্রয়োজনীয় সংস্কার আগ্রহ দেখায়নি। গত বসন্তকালীন বৈঠকে অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করলেও আইএমএফ ঋণ ছাড় দেয়নি। তার দাবি, অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআর এর নীতি ও ব্যবস্থাপনা পৃথক করার বিষয়ে অধ্যাদেশ জারি হয়েছিল, কিন্তু বর্তমান সরকার সেটি কার্যকর না করে ল্যাপস বাতিল হতে দিয়েছে। ব্যাংকিং খাতের সমালোচনা করে তিনি বলেন, শুধু ইসলামিক ব্যাংক নয়, আরো কয়েকটি ব্যাংকে অস্থিরতা বিরাজ করছে। এর মধ্যে 5টি ব্যাংক একভূত করা হয়েছে। আক্তার হোসেনের দাবি, যেসব মালিকের আমলে লুটপাট ও অর্থ পাচারের মাধ্যমে ব্যাংকগুলো দুর্বল হয়েছে, ব্যাংক রেজুলেশন আইনের 18 ধারার কারণে তারাই আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পেতে পারেন। তিনি বলেন, মাত্র 7.5% অর্থ ফেরত নিয়ে যদি আগের মালিকরা আবার ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পান, তাহলে এর পেছনের যুক্তি সরকারকে ব্যাখ্যা করতেই হবে। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, 9,38,000 কোটি টাকার বাজেট রাজস্ব আদায়ের আহারের লক্ষ্যে ধারা হয়েছে 6,95,000 কোটি টাকা। এর মধ্যে শুধু এনবিআর এর কাছে 6,04,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যে দেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে রেকর্ড অনুযায়ী এনবিআর 4 লাখ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করতে পারেনি। সেখানে 6 লাখ কোটি টাকার বেশি আদায়ের লক্ষ্য নির্ধারণ বাস্তবসম্মত নয়। তার ভাষ্য, অবাস্তব রাজস্ব লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বাজেট ঘাটতি কম দেখানোর চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত রাজস্ব আদায় কম হলে প্রকৃত ঘাটতি আরো বেড়ে যাবে এবং বাজেট বড় ধরনের ঘাটতির বাজেটে পরিণত হবে। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ নিউজ। আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে এই সম্পর্কে লিখে অবশ্যই জানিয়ে দিবেন।